জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আবার একবার মুক্তির পাঠশালাতে স্বাগতম। তো আজকের এই ক্লাসে, আজকের এই ভিডিওতে আমরা কি করব, নবোদয় 2025-এর জন্য গুরুত্বপূর্ণ এইরকম 10টা প্রশ্ন, অঙ্কের প্রশ্ন আমরা দেখে নেব, যেগুলো পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আজ থেকে আমাদের কন্টিনিউ ভিডিও আসবে। কন্টিনিউ বলতে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার এবং রবিবার, প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার এবং রবিবার সন্ধ্যা 6:30তে 6:30তে ক্লাসগুলো আসবে। প্রত্যেকদিন কোনো না কোনো দিন, কোনো দিন অঙ্ক, কোনো দিন বাংলা, কোনো দিন মেন্টাল অ্যাবিলিটি প্র্যাকটিসের এইভাবে আসবে, কোনো দিন মিক্সড ব্যাচ আসবে, সবকিছু মিলিয়ে। তো চলো তাহলে আজকের প্র্যাকটিস সেটের আজকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেখা যাক এক এক করে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। প্রত্যেকটা প্রশ্নে কনসেপ্ট এবং ট্রিক সমস্ত কিছুই বলে যাব। আমাদের ট্রিকও জেনে রাখতে হবে, কারণ আমাদের পরীক্ষাতে আমাদের নির্দিষ্ট সময় থাকে। এই নয় যে যত খুশি সময় নিয়ে আমরা পরীক্ষাটা দিতে পারবো, এমনটা নয়। তাই আমাদের অঙ্ক দ্রুতগতির সমাধান পদ্ধতিটাও জেনে রাখতে হবে, যাতে আমি যে সময় একটা অঙ্ক করছি আমার পাশের বন্ধুটা যেন সে সময়ে 2-3টে অঙ্ক করে না চলে যায়। তো আমাদের সমস্ত ট্রিকগুলো জেনে রাখতে হবে। চলো দেখো, প্রথম প্রশ্ন বলেছে আমাদের 4টা ভগ্নাংশ দেওয়া রয়েছে। সেই 4টা ভগ্নাংশের মধ্যে বৃহত্তম ভগ্নাংশটা বের করতে বলেছে। আমরা প্রত্যেকেই জানি বড় ভগ্নাংশ বের করতে, যে হচ্ছে হরগুলোকে সমান করতে হয় এইভাবে। দেখো সেটা বড় হয়ে যায় অনেকটা। সহজে কিভাবে করব, দেখো প্রথম 1 নম্বর কাজ হচ্ছে, দেখবে আমাদেরকে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে তাদের হরগুলো একই কিনা। হরগুলো যদি একই হয় তাহলে লব যার বড় সেই ভগ্নাংশটি বড় হয়ে যাবে, হর যদি একই হয়। আবার 2 নম্বরে যদি দেখো লবগুলো একই, সেই ক্ষেত্রে হর যার ছোট সেই ভগ্নাংশটা বড় হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে যেটা দেয়া রয়েছে, হরও একই নয়, লবও একই নয়। সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে দুটো খুব সুন্দর করে ট্রিক মনে রাখবো। প্রথম হচ্ছে ডিফারেন্স প্রসেস, অর্থাৎ পার্থক্য পদ্ধতি। কিরকম ভাবে না, লব আর হরের পার্থক্য গুলো করবো। 3 থেকে 2 বাদ দিলে 1, 15 থেকে 7 বাদ দিলে 8, 30 থেকে 13 বাদ দিলে 17, 4 থেকে 3 বাদ দিলে 1। এই পদ্ধতির নাম কি, পার্থক্য পদ্ধতি। অর্থাৎ হর থেকে লব বাদ দেব, সেই যে পার্থক্য, সেই পার্থক্য গুলো যদি প্রত্যেকের সমান হয় তাহলে লব যার বড় সেই ভগ্নাংশটাই বড় হয়ে যাবে। কি শেখালাম তাহলে, না যখন হর আর লবের মধ্যে কোনো মিল থাকবে না, প্রত্যেকের লব আলাদা কিংবা হর আলাদা, তখন আমরা কি করব, হর আর লবের পার্থক্য বের করব। হর আর লবের পার্থক্য যদি সমান হয় সেক্ষেত্রে লব যার বড় সেই ভগ্নাংশটা বড় হয়ে যাবে। এক্ষেত্রে দেখো প্রথম আর শেষের যে ভগ্নাংশটা দেয়া রয়েছে সেই দুটো ভগ্নাংশের দেখো হর আর লবের পার্থক্য সমান, অর্থাৎ 1 আর 1 করে। আমি ওই দুটো ভগ্নাংশকে লিখে ফেলছি, 2 আর 3 আর 3/4। তাহলে এই দুটো ভগ্নাংশের মধ্যে বড় ভগ্নাংশ কি হয়ে গেল, 3/4। কেন না, এই দুটো ভগ্নাংশের হর আর লবের পার্থক্য সমান, আর স্যার বলেছে হর আর লবের পার্থক্য সমান হলে লব যার বড় সেই ভগ্নাংশটি বড় হয়ে যাবে। তাহলে আমাদের বৃহত্তমটা বের করতে বলেছে। 2/3 আর 3/4কে লড়ালাম, কে জিতে গেল, 3/4 জিতে গেল। 2/4কে বাড়ি, 2/3কে বাড়ি পাঠিয়ে দিলাম, কে জিতে গেল, 3/4। ব্যাস। এবারে 3/4-এর সঙ্গে বাকি যে ভগ্নাংশ আছে 7/15, এদেরকে যুদ্ধ লাগাবো, দেখি কে জেতে। আমাদেরকে তো বড়টা বের করতে হবে। দেখো এক্ষেত্রে হর আর লবের পার্থক্য কত, 3/4 হর আর লবের পার্থক্য 1, 7 আর 15 হর আর লবের পার্থক্য কত, 8। তাহলে স্যার যে পদ্ধতি বললো এটা তো সে পদ্ধতিতে পড়ছে না, স্যার বলেছিল হর আর লবের পার্থক্য সমান করতে হবে। তাহলে এখানে তো হর আর লবের পার্থক্য সমান নেই, তাহলে কি করব না, যদি এমন দেখো যে হর আর লবের পার্থক্য সমান নেই, তখন নতুন একটা ট্রিক শিখে নাও, ক্রস মাল্টিপ্লিকেশন পদ্ধতি। অর্থাৎ কোনাকুনি গুণ করে দেবে। 15-র সঙ্গে 3 গুণ করলে 45, 7-এর সঙ্গে 4 গুণ করলে 28। যে ভগ্নাংশের মাথায় বড় গুণফল আসবে সেই ভগ্নাংশটা বড় হয়ে যাবে। প্রথমটাতে এসছে 45, পরেরটাতে এসছে 28। তাহলে কোন ভগ্নাংশের মাথায় বড় আছে, 3/4-এর মাথায়। তাহলে 3/4 আমাদের বড় হয়ে গেল, 7/15 আমাদের হেরে গেল, ওকে বাড়ি পাঠিয়ে দিলাম। তাহলে জিতে গেল কে, 3/4। আর কে পড়ে আছে, আর পড়ে আছে 13/30। আবার 13/30-এর সঙ্গে 3/4-কে লড়াবো। আমি যারা যে জিতছে তাকে নিচ্ছি, কারণ বৃহত্তমটা বের করতে বলেছে। যদি ক্ষুদ্রতম বলতো তাহলে যে হেরে যেত তাকে নিতাম। চলো, এক্ষেত্রেও দেখো হর আর লবের পার্থক্য 1, এক্ষেত্রে দেখো হর আর লবের পার্থক্য 17। তাহলে হর আর লবের পার্থক্য সমান নয়। হর আর লবের পার্থক্য সমান না হলে স্যার কি বলেছে, ক্রস মাল্টিপ্লিকেশন করতে, কোনাকুনি গুণ করতে। 30 আর 3 গুণ করলে 90, 13 আর 4 গুণ করলে আমাদের কত হয়ে যায়, 52। যার মাথায় গুণফলটা বড় আসবে সেই ভগ্নাংশটা আমাদের বড় হয়ে যাবে।
তাহলে সব থেকে বড় ভগ্নাংশ, বৃহত্তম ভগ্নাংশ আমরা কত পেলাম? 3/4 আমাদের সঠিক উত্তর হয়ে গেল। এই পদ্ধতি একবার যদি শিখে যাও খুবই সহজে হয়ে যাবে। ওই হর সমান করে সেগুলোতে অনেকটা সময় চলে যাবে। তোমাদের পরীক্ষাতে দেখবে এমন প্রশ্ন আসবে যেখানে দেখবে হয়তো হর আর লবের পার্থক্য সমান থাকবে সবগুলোতে, তখন জাস্ট কি করে দেবে, যার লবটা বড় সেটাই বড় হয়ে যাবে। আর যদি দেখো হর আর লবের পার্থক্য সমান নেই, তখন এইরকম ক্রস মাল্টিপ্লিকেশন করে কোনাকুনি গুণ করে চট 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 করে ভগ্নাংশগুলো বড় ছোট বের করে নেবে। এইখানের সঠিক উত্তর আমাদের হয়ে যাবে 3/4। হয়েছে। প্রত্যেকটা প্রশ্নে আমরা ট্রিকও ব্যবহার করব, কনসেপ্টটাও আমরা জেনে নেব। চলে আসবো পরবর্তী প্রশ্নে, 2 এর দাগে কি বলেছে দেখো। সাধারণ একটা সরল রয়েছে, সরল করার জন্য আমাদের একটা নিয়ম জানতে হবে, সেটা হচ্ছে ভি বদমাস। এটা হচ্ছে সরল, যে পদ্ধতি অবলম্বন করে আমরা করব, যে পদ্ধতি মেনে আমরা করব, সেই পদ্ধতির নাম হচ্ছে ভি বদমাস রুল। অর্থাৎ ভি মানে হচ্ছে রৈখিক বন্ধনী, বি মানে হচ্ছে বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, ও মানে হচ্ছে এর, ডি মানে হচ্ছে ভাগ, এম মানে গুণ, এ মানে যোগ, আর এস মানে হচ্ছে বিয়োগ। চলো, এই প্রসেসে এই ক্রমে আমাদের কাজগুলো হবে। প্রথমে যখনই সরলের অঙ্ক থাকবে, প্রথমে দেখবে ওই সরলের মধ্যে ভি আছে কিনা, অর্থাৎ রৈখিক বন্ধনী আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি রৈখিক বন্ধনী আছে। এই মাথায় যে সরল লেখা এটাকেই বলা হয় রৈখিক বন্ধনী। তাহলে ওর কাজ প্রথম হবে। চলো ওর কাজ প্রথম করো, ওর কাজ প্রথম করো। দেখো যেখানে যা আছে রাখলাম, 7 থেকে 5 বাদ দিলে আমাদের কত হয়ে গেল? 2, এই থেকে গেল। চলো, 80/5 40 বিয়োগ 4। এবার দেখো আমাদের রৈখিক বন্ধনীর কাজ হয়ে গেছে। রৈখিক বন্ধনীর পরে কার কাজ হয়? বন্ধনীর কাজ হয়, প্রথম বন্ধনীর কাজ হয়। প্রথম বন্ধনীর মধ্যে কি আছে দেখো, 10 থেকে 2 বাদ দিতে বলেছে। তাহলে 10 থেকে 2 বাদ দিলে আমাদের কত আছে? 10 থেকে 2 বাদ দিলে আমাদের কত আছে? 8। লিখে ফেললাম। এবারে দেখো এদের মাঝখানে কোনো তো একটা চিহ্ন বসাতে হবে। মনে রাখবে, কোনো সংখ্যার বন্ধনীর মাঝখানে কোনো চিহ্ন না থাকলে সেটা হয় কি? এর, অর্থাৎ গুণ চিহ্ন। হয়েছে। কোনো সংখ্যার বন্ধনীর মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে, দেখো এই জায়গাটাতে সংখ্যার বন্ধনীর মাঝখানে কোনো চিহ্ন নেই। কোনো সংখ্যার বন্ধনীর মাঝখানে কোনো চিহ্ন না থাকলে সেটা হয় এর, অর্থাৎ গুণ। দেখো গুণ আর এর মধ্যে পার্থক্য বলে দিই, দুটো কিন্তু একই নয়। এর ক্ষেত্রেও আমরা গুণ করি, আর এমনি যখন গুণ থাকে সেখানেও গুণ করি, কিন্তু পার্থক্য কি? এর থাকলে সেই গুণটা ভাগের আগে হবে, আর এমনি গুণ থাকলে সেই গুণটা ভাগের পরে হবে। এটাই হচ্ছে পার্থক্য। দুটোই গুণ করব, কিন্তু এর থাকলে সেই গুণটা ভাগের আগে করব, আর এমনি গুণ থাকলে সেটা ভাগের পরে করব। চলো চলে আসছি। এবারে প্রথম বন্ধনীর গল্প হয়ে গেল। এবারে চলে আসবো দ্বিতীয় বন্ধনীতে। দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি আছে দেখো, বিয়োগ আছে আর এর আছে, অর্থাৎ গুণ আছে। তাহলে আগে আমাদের এর কাজটা হয়ে যাবে। 8 আর 4 গুণ করে দাও, 32 হয়ে গেল। এখনো দ্বিতীয় বন্ধনী বেঁচে আছে। তাহলে আরো দ্বিতীয় বন্ধনী শেষ করো। 40 থেকে 32 বাদ দিলে কত আছে? 8। তাহলে এখানে কি চিহ্ন বসাবো? এর, অর্থাৎ গুণ চিহ্ন বসাবো। দেখো এবারে ভাগ আগে না গুণ আগে? তোমরা বলবে ভাগ আগে, কিন্তু না, এখানে এই যে যেটা, এটা তো অ্যাকচুয়ালি গুণ নয়, এটা হচ্ছে কি? এর। সংখ্যার বন্ধনীর মাঝখানে কোনো চিহ্ন না থাকলে সেটা হচ্ছে এর, কিন্তু সেটা আমরা গুণ করব, কিন্তু তার কাজটা ভাগের আগে হবে। এই যে এখানে বললাম এর কাজ ভাগের আগে হয়। তাহলে এখানে থাকবে আমাদের 80, আর এখানে 8 আর 5 গুণ করলে আমাদের হয়ে যাবে 40। এই হচ্ছে 2। তাহলে সহজ একটা অঙ্ক, কিন্তু এইখানে এর আর গুণের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বললাম। আচ্ছা, আমাদের তো যারা আমাদের স্টুডেন্ট, তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তোমরা প্রত্যেকে হচ্ছে কমেন্টে উত্তর বলে যাবে, প্রত্যেকে কমেন্টে উত্তর করে যাবে। চলো, তাহলে 80 কে 40 দিয়ে ভাগ বলে অপশন এ 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। হয়েছে। সুন্দর করে জিনিসগুলো এক এক করে মনে রাখবে, প্র্যাকটিস করতে হবে বহুবার। চলো দ্বিতীয় প্রশ্নে। কারুর যদি কোথাও কিছু জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাবে, স্যার এই জায়গাতে বুঝতে পারলাম না, সেগুলো বলতে হবে। চলো 3 নম্বর প্রশ্ন দেখো, খুবই ভালো একটা প্রশ্ন বলেছে, এবং ছোট্ট একদম সহজ ভাবে ট্রিকের সাহায্যে অঙ্কটা কিভাবে করবো দেখো। দুটি ছবির মোট দাম দেওয়া রয়েছে 100 টাকা। প্রথমটির দাম দ্বিতীয়টির অপেক্ষা 1 টাকা বেশি, অর্থাৎ দুটো ছবি তো, দুটো ছবির দুটো আলাদা আলাদা দাম, একটার দাম অন্যটার থেকে 1 টাকা বেশি, তাহলে দ্বিতীয়টির দাম কত বলেছে। দেখো এখানে একটা ট্রিক শেখাচ্ছি, তোমাদের মনে রাখবে। দুটো ছবির, যারা আমাদের স্টুডেন্ট তোমরা উত্তর করো, উত্তরটা প্রত্যেকে করো। দেখো
কি করতে হয়, যখনই আমাদের যে কোনো দুটো সংখ্যা বা যে কোনো দুটো জিনিসের যোগফল আর বিয়োগফল জানা থাকে, যোগফল আর বিয়োগফল যদি অঙ্কে দেয়া থাকে, তখন মনে রাখবে বড় সংখ্যাটা বের করতে হলে বা বড়টা বের করতে হলে কি করতে হয়, যোগফল আর বিয়োগফলকে যোগ করে, যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। ছোটটা বের করতে হলে কি করতে হয়, যোগফল আর বিয়োগফলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। যোগফল আর বিয়োগফলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। এবারে তোমরা ভাববে যে স্যার এখানে এই ফর্মুলা কেন বোঝাচ্ছে, এখানে কোথায় বা যোগফল কোথায় বা বিয়োগফল। খুব ভালো করে দেখে নাও, দেখো বলা রয়েছে দুটো ছবির মোট দাম। আমি জানি না কোন ছবিটার কত দাম, কিন্তু আমি এটুকু বলতে পারি সেই দুটো ছবির যে দাম তাদেরকে যদি যোগ করি, যে বলেছে মোট দাম, মোট বলতে কি যোগফল। তাহলে দুটো ছবির দামের যোগফল আমাদের কত দেয়া আছে, 100 টাকা। দুটো ছবির দামের বিয়োগফল কত বলা আছে, না বিয়োগফল আমাদের বলা রয়েছে 1 টাকা। কি করে, এই যে দেখো ডান দিকে বোঝাচ্ছি, দেখো আমি ধরো তোমাদেরকে দুটো সংখ্যা নিলাম, একটা হচ্ছে ধরো 60 আর একটা হচ্ছে নিলাম 30। এবারে তোমাদেরকে যদি জিজ্ঞেস করি 60 30-এর থেকে কত বড়, তোমরা বলে দেবে 60 30-এর থেকে, ধরো আমি 30 না লিখে এখানে 20 লিখে দিলাম। তোমাদেরকে যদি জিজ্ঞেস করি 60 20 থেকে কত বড়, তোমরা বলবে 40 বড়। আমি যদি বলি 20 60-এর থেকে কত কম, তোমরা বলবে 20 60-এর থেকে 40 কম। আচ্ছা দেখো 60 থেকে যদি 20 বাদ দিই, তাহলে কি আমাদের বিয়োগফল 40 আসে না? অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি দুটো সংখ্যার বিয়োগফল সেটাই হবে, ওই সংখ্যাটা একটার থেকে যত বেশি বা যত কম সেটাই হবে তাদের বিয়োগফল। দেখো 60 20-এর থেকে 40 বেশি বা 20 60-এর থেকে 40 কম, 40ই তাদের দেখো বিয়োগফল হয়েছে। অর্থাৎ দুটো সংখ্যা একটা অপরটার থেকে যত কম বা যত বেশি হবে সেটাই হবে তাদের বিয়োগফল। তাহলে এখানে লাইনে বলেছিল দেখো, প্রথমটির দাম দ্বিতীয়টির দামের থেকে 1 টাকা বেশি, একটার দাম আর একটার থেকে 1 টাকা বেশি, অর্থাৎ আমরা বলে দেব যে ওটাই হবে তাদের বিয়োগফল। এই লাইনটা খুব ভালো করে মাথার মধ্যে রাখবে, একটা জিনিসের দাম বা যে কোনো একটা সংখ্যা অন্যটার থেকে যত কম বা বেশি বলবে সেটাই হবে তাদের বিয়োগফল। তাহলে যোগফলও দেয়া আছে বিয়োগফলও দেয়া আছে, শুধু সেটাকে ভাষা রূপে লেখা রয়েছে। আমাদেরকে কি বের করতে বলেছে, দেখো দ্বিতীয়টির দাম বের করতে বলেছে, অর্থাৎ যেটার দাম কম সেটা বের করতে বলেছে। দ্বিতীয়টির দাম হতো কম, দেখো এই তো প্রশ্নে বলেছে প্রথমটির দাম দ্বিতীয়টির থেকে বেশি, তাহলে দ্বিতীয়টির থেকে বেশি মানে কি দ্বিতীয়টির দাম কম, আমাদের সেই দ্বিতীয়টির দাম বের করতে বলেছে, অর্থাৎ ছোটটা বের করতে বলেছে। কমটা ছোটটা বের করতে হলে আমাদের কি করতে হয়, এই যে ফর্মুলা লেখা রয়েছে দেখো, যোগফল আর বিয়োগফলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। যোগফল আর বিয়োগফলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। 100 থেকে 1 বাদ দিলে 99, 99কে 2 দিয়ে ভাগ করলে আমাদের হয়ে যাবে 49 টাকা 50 পয়সা। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা যদি বড়টার দাম বের করতে চাও, প্রথমটার দাম যদি বের করতে চাও, কত হবে গো, এর থেকে 1 টাকা বেশি হবে, প্রশ্নে তো বলেছে 1 টাকা বেশি হবে, তাহলে 1 টাকা যোগ করে দাও, উত্তর আমাদের চলে আসবে 50 টাকা 50 পয়সা। দেখো কম, যেটার দাম কম সেটার দাম 49 টাকা 50 পয়সা, অর্থাৎ দ্বিতীয়টার দাম, প্রথমটার দাম আমাদের হয়ে যাবে 50 টাকা 50 পয়সা, এটা যোগ করলেই 100 টাকা হয়। আমাদের দ্বিতীয়টার দাম বের করতে বলেছিল। খুব ভালো করে মনে রাখবে, 2022 এইরকম, 2022 সালে এই টাইপের দুটো অঙ্ক এইরকম একসাথে বলেছিল, ঠিক আছে? তাহলে যখনই দেখবো দুটো সংখ্যার যোগফল বলা আছে আর এই রকম একটা লাইন বলা আছে একটা অন্যটার থেকে এত বেশি বা এত কম, ওটাই হবে তাদের বিয়োগফল। হয়েছে? চলো চলে আসবো পরবর্তী অঙ্কের টাইপ 4-এর দাগে। দেখো এটাও খুব সুন্দর করে, কোনো এক্স কিচ্ছু লাগবে না, কত সুন্দর ট্রিকের সাহায্যে করবো দেখো এই অঙ্কটা। দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে 384, তাদের একটি অন্যটির 1/3 অংশ। এই যে ভগ্নাংশটা দেয়া আছে না, এই ভগ্নাংশটাই যদি কেউ বুঝে নিতে পারে অঙ্ক হয়ে যাবে। কি 1/3 অংশ? আচ্ছা দেখো আমরা ভগ্নাংশ কি জানি, ভগ্নাংশ কথার অর্থ হচ্ছে ভাগের অংশ। আমি ধরো লিখলাম 7/10, 7/10 মানে কি 10 ভাগের 7 ভাগ, এটাই তো আমরা ভগ্নাংশ জানি, যে কোনো কিছু একটাকে অনেকগুলো ভাগে ভাগ করে তার মধ্যে কিছু ভাগ নেওয়াকেই ভগ্নাংশ বলে। তাহলে 1/3 কথার অর্থ কি 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ বলেছে একটা সংখ্যা অন্যটার 1/3 অংশ হবে। এখান থেকে আমরা বলতে পারি তাহলে বড়টা যদি 3 ভাগ হয়, ছোট সংখ্যাটা কত হবে, ছোট সংখ্যাটা আমাদের হবে 1 ভাগ। প্রশ্নে বলে দিয়েছে যে দেখো 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ, বড় সংখ্যাটাকে যদি 3 ভাগ করি,
ছোটটা কি হবে, তার 1 ভাগ হবে। বড়টা ক ভাগ, বড়টা হবে 3 ভাগ, ছোটটা হবে 1 ভাগ। আচ্ছা তাহলে এদের তাহলে যোগফল কত হবে? এদের তাহলে যোগফল কত হবে? 3 আর 1 যোগ করলে 4 ভাগ। আচ্ছা এদের যদি বিয়োগফল লিখি তাহলে কত হবে? এদের যদি বিয়োগফল লিখি তাহলে আমাদের হয়ে যাবে 3 থেকে 1 বাদ দিলে 2 ভাগ। তাহলে দুটো সংখ্যা জানি, বড়টা হবে 3 ভাগ, ছোটটা হবে 1 ভাগ। ওদের যোগফল তাহলে 4 ভাগ হবে, ওদের বিয়োগফল হবে 2 ভাগ। দেখো এবারে আমি একটা লাইন লিখছি, প্রত্যেকের বোঝা যাচ্ছে কিনা দেখো। 4 ভাগ সমান 384। দেখো প্রশ্নে আমাদের দুটো সংখ্যার যোগফল বলে দেওয়া ছিল 384। দেখো ধরো আমি একজন ব্যক্তি, আমি যখন কোথাও বাইরে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, বাইরে কোথাও যাচ্ছি, আমাকে একটা নামে ডাকছে, যেটাকে আমাদের ভালো নাম বলা হয়। কিন্তু আমি ব্যক্তিটা যখন বাড়িতে থাকছি, আমাকে আর একটা নামে ডাকছে, যেটাকে আমরা কি বলি, ডাক নাম বলি। তাহলে আমি ব্যক্তিটা একই, ব্যক্তিটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। আমি ব্যক্তিটা একই, স্থান বিশেষে আমার নামটা পাল্টে যাচ্ছে। একবার ভালো নামে ডাকা হচ্ছে, একবার ডাক নামে ডাকা হচ্ছে। তাহলে আমি ব্যক্তিটা একই, এখানেও সেই জিনিসটা একই, দুটোই যোগফল। 384টাও যোগফল, 4 ভাগটাও যোগফল। তাহলে যখন ভাগে বলছি তখন বলছি 4 ভাগ, যখন সংখ্যায় বলছি তখন বলছি 384। যখন ডাক নামে ডাকছি তখন একটা নামে ডাকছি, যখন ভালো নামে ডাকছি তখন অন্য একটা নামে ডাকছি, কিন্তু দুটো জিনিসই সমান, দুটোই একই। এখানেও সেই জিনিসটা করলাম, যে প্রশ্নে আমাদের যোগফলটা 384 দেওয়া ছিল, আমার যোগফলটা 4 ভাগ এসেছে, 4 ভাগ সমানই 384 লিখে দিয়েছি। 4 ভাগ সমান যদি 384 আসে, তাহলে 1 ভাগ সমান কত হয়ে যাবে? 384-কে 4 দিয়ে ভাগ দাও তো, 4 9 36, 4 6 24, 96 এসছে। আমাদের কি বের করতে বলেছে দেখো, সংখ্যা দুটির একটি অপরটি অপেক্ষা কত বড়, একটি অপরটি অপেক্ষা কত বড়, অর্থাৎ তাদের বিয়োগফল বের করতে বলেছে। খুব সহজে বলে দিতে পারতো যে তাদের বিয়োগফল বের করো, কিন্তু বিয়োগফলটাকে বিয়োগফল না বলে ভিগুর দাদু নিপেন বাবুর মতো একটু ঘুরিয়ে বলেছে, সহজ কথাকে কঠিন করে বলে। যেমন আগের অঙ্কে বললাম যে দুটি সংখ্যার বিয়োগফল একটা অপরটির থেকে যত বেশি বা কম হয় সেটাই তাদের বিয়োগফল। তাহলে এখানেও একই রকম ভাবে একটা অপরটার থেকে কত বড় জানতে চেয়েছে, অর্থাৎ তাদের বিয়োগফলটাই বের করতে বলেছে। দেখো আমরা লিখেছিলাম বিয়োগফলটা ক ভাগ হবে গো, বিয়োগফলটা হবে 2 ভাগ। তাহলে 1 ভাগ সমান যদি 96 হয়, 2 ভাগ সমান কত হয়ে যাবে? 2 দিয়ে গুণ দাও, 192 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখো কত সহজে কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা করে ফেললাম। তাহলে বড় সংখ্যাটাকে 3 ভাগ ধরে নেব, ছোটটাকে 1 ভাগ ধরে নেব, যোগফল হবে 4 ভাগ, সেই 4 ভাগ সমানই 384। তাহলে 1 ভাগ সমান হয়ে যাবে 96, 2 ভাগ সমান আমাদের হয়ে যাবে 96-কে 2 দিয়ে গুণ করলে 192। কারুর কোথাও জিজ্ঞাসা থাকলে, বোঝা না গেলে কমেন্টে জানাবে। চলো 5-এর দাগের প্রশ্নে চলে আসছি। কি বলা রয়েছে দেখো, পরপর 5টি সংখ্যার সমষ্টি দেয়া রয়েছে, বড় সংখ্যাটা বের করতে বলেছে। অনেকেই পারবে, আমাদের যারা স্টুডেন্ট প্রত্যেকে অ্যান্সার করবে আমার কমপ্লিট হওয়ার আগে। পরপর 5টি সংখ্যার সমষ্টি দেয়া রয়েছে, সবচেয়ে বড় সংখ্যাটা বের করতে বলেছে। এগুলো এক্স ধরেও করা যায়। আমি তোমাদেরকে শেখাবো খুব সহজ পদ্ধতি, শেখাবো ট্রিকের সাহায্যে। দেখো প্রথমে বিস্তারিত পদ্ধতিটা শিখে নিই। দেখো কি বলেছে, পরপর 5টি সংখ্যা। আমি তো জানি না পরপর 5টা সংখ্যা কি কি হবে। আমি কি ধরলাম, যে একটা সংখ্যা এক্স ধরে নিলাম, তারপরেরটা কত হবে গো, x+1, তারপরেরটা হবে x+2, তারপরেরটা হবে x+3, তারপরেরটা হবে x+4। কেমন, ধর আমি একটা সংখ্যা যদি 8 ধরি, তারপরেরটা কত হবে গো, 8-এর সঙ্গে 1 যোগ করলে 9, তারপরেরটা হবে 8-এর সঙ্গে 2 যোগ করলে 10, তারপরেরটা হবে 8-এর সঙ্গে 3 যোগ করলে 11, এইভাবে করতে থাকি। এখানেও সেই একই রকম ভাবে, আমি তো জানি না সংখ্যাগুলো কি হবে, তাই এক্স ধরে নিয়েছি, তারপরে তাদের সঙ্গে যোগ করে যাচ্ছি, হয়েছে। এদেরকে যোগ করো, এই যে তাদের সমষ্টি দেওয়া রয়েছে, যোগফল দেওয়া রয়েছে, তাহলে এদেরকে যোগ করো। প্রথম সংখ্যাটা যোগ দ্বিতীয় সংখ্যা, আবার যোগ চিহ্ন দিয়ে তৃতীয় সংখ্যা, আবার যোগ চিহ্ন দিয়ে চতুর্থ সংখ্যা, আবার যোগ চিহ্ন দিয়ে পঞ্চম সংখ্যা। এদের যোগফল কত দেয়া আছে দেখো, এই যে সমষ্টি মানে কি, যোগফল দেয়া রয়েছে 295। তাহলে চলো এবারে দেখো কতগুলো এক্স এসছে, দেখো 5টা এক্স এসছে। কতগুলো এক্স এসছে, 5টা এক্স এসছে। এখানে কি কি এসছে দেখো, 2 1 3 3 3 6 6 4 10। এক্স গুলোকে আলাদা ভাবে যোগ করলাম, সংখ্যাগুলোকে আলাদা যোগ করলাম। এবারে কি করব, 10 ওটা তো সংখ্যা, ওটাকে আমরা কি করব, ডান দিকে নিয়ে চলে যাব। মনে রাখবে কোনো সংখ্যা যদি ডান দিক থেকে বাম দিক কিংবা বাম দিক থেকে ডান দিকে যায়, তাদের কাজ উল্টো হয়। কাজ উল্টো হয় কথার অর্থ কি, তারা যদি যোগে থাকে তাহলে বিয়োগ হয়ে যাবে, তারা যদি বিয়োগ থাকে যোগ হয়ে যাবে, গুণে থাকলে ভাগ হয়ে যাবে, ভাগে থাকলে গুণ হয়ে যাবে। কখন,
যদি তারা সমান চিহ্নের উল্টো দিকে যায়, বাম দিক থেকে ডান দিক কিংবা ডান দিক থেকে বাম দিক। চলো, বাম দিকে 5x থাকলো, এটা বাদ দিলে আমাদের কত আসে? 285। তাহলে x এর মান আমাদের কত হয়ে যাবে? 285 কে 5 দিয়ে ভাগ করবো। কেন? দেখো, 5টা সমান চিহ্নের বাম দিকে ছিল, এখন ডান দিকে নিয়ে এসেছি। বাম দিকে যখন ছিল কি অবস্থায় ছিল? গুণে ছিল, 5-এর সঙ্গে x গুণে ছিল। তাহলে স্যার বলেছে গুণে থাকলে উল্টো দিকে নিয়ে এলে ভাগ করে দিতে হবে। দেখো, 5 ভাগ করে দিচ্ছি। উত্তর আমাদের কত আসবে বলতো? 5-5-এ 25, 5-7-এ 35। এক্স এর মান আমাদের কত এলো? 57। এখনো উত্তর কমপ্লিট হয়নি। কেন কমপ্লিট হয়নি? কারণ অঙ্কে কি চেয়েছে দেখো, সবচেয়ে বড় সংখ্যাটা। আমাদের যেটা এক্স, সেটা তো ছোট সংখ্যা। বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যাটা x+4। আমাদের সেই x+4টা বের করতে বলেছে। তাহলে x এর মান 57 পেয়েছি, তার সঙ্গে 4 যোগ দাও, 61। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। এটা তো করলাম বিস্তারিত পদ্ধতি। এইটা করতে যে সময় গেল, এই সময় আমি আরো 2-3টা অঙ্ক পাশের বন্ধুটা কিন্তু আমার করে ফেলবে। কিভাবে? সে কত সুন্দর ছোট্ট ট্রিক কাজে লাগাবে দেখো। যখনই এই রকম পরপর সংখ্যার সমষ্টি দেয়া থাকবে, সর্বদা কি নির্ণয় করে নেবে? গড়। গড় কিভাবে বের করতে হয়? না, যোগফলকে সংখ্যা দিয়ে ভাগ করলে গড় আসে। যোগফল কত ছিল? 295। কটা সংখ্যা? 5টা সংখ্যা। তাহলে যোগফলকে সংখ্যা দিয়ে গুণ করলে আমাদের কি আসে? গড় আসে। কিন্তু তোমরা এখানে ভাববে যে আমি গড় কেন বের করতে চাইছি। মনে রাখবে, কিছু সংখ্যার গড় যেটাই হয় সেটাই হয় মাঝের সংখ্যা। আমি তোমাদেরকে একদম ভেঙে বোঝাচ্ছি। দেখো, এইরকম 5টা সংখ্যা বলেছিল, তো আমি এইরকম 5টা সংখ্যা নিয়ে নিলাম। গড় সর্বদা কি হয়? মাঝের সংখ্যাটা হয়। গড় সর্বদা কি হয়? মাঝের সংখ্যা। এই কথাটা ভালো করে মনে রাখবে যে আমাদের গড় যেটা হবে সেটাই হবে মাঝের সংখ্যা। তাহলে আমি মাঝের সংখ্যাটা 59 বলে দিতে পারি। ব্যাস, তার পরের দুটো সংখ্যা লিখে দাও, আগের দুটো সংখ্যা লিখে দাও, গল্প শেষ হয়ে যাবে। 59-এর পরের দুটো সংখ্যা কত গো? 60, 61। 59-এর আগের দুটো সংখ্যা কত গো? 58, 57। যেহেতু পরপর সংখ্যা বলেছে, তাই আগে পরের পরপর সংখ্যা লিখে দেবো। যদি জোড় বিজোড় বলতো, তাহলে আগে পরের জোড় বিজোড় সংখ্যাগুলোকে লিখতাম। এখানে যেহেতু পরপর বলেছে, আমি লিখে দিলাম। তাহলে এই যে 5টা সংখ্যা পেয়ে গেলাম, সব থেকে বড়টা কত এলো দেখো? 61। এবার বলো, এই যে বাম দিকে করেছিলাম যে সময়ে, এটা কত কম সময়ের মধ্যে হয়ে গেল দেখো। গড় বের করব, গড় যেটা এসছে সেটাই হবে মাঝের সংখ্যা। ব্যাস, বসিয়ে দিলাম, দুদিকে দুটো দুটো বাকি 4টা সংখ্যা লিখে দিলাম। এই আমার টোটাল 5টা সংখ্যা হয়ে গেল। অপশন ডি 61 সঠিক উত্তর চলে এলো। চলো, 6-এর দাগে চলে আসছি। 6-এর দাগে দেখো কি বলেছে, সংখ্যা তত্ত্বের একটা অঙ্ক দেয়া রয়েছে। কি বলেছে? 153 গুণ, এখানে একটা সংখ্যা রয়েছে যার একক স্থানীয় অঙ্কটা মিসিং রয়েছে, ওটাই আমাদের বের করতে হবে। এখানে রয়েছে 139। এই তিনটে সংখ্যাকে যদি গুণ করি, সেই গুণফলের একক স্থানীয় অঙ্কটা কত হবে? 1 হবে। সর্বদা যখনই গুণফলের একক স্থানীয় অঙ্ক বের করতে বলবে না, সর্বদা একক স্থানীয় অঙ্কগুলোকে গুণ করতে হয়। তাহলে দেখো, প্রথমটার একক স্থানীয় অঙ্ক জানি 3, শেষেরটার একক স্থানীয় অঙ্ক জানি 9। গুণ করলে কত আসে? 27। শুধু একক স্থানীয় অঙ্কটাকে নেবে 7। হয়েছে। এবারে দেখো, আমাদেরকে 3টা সংখ্যা দেয়া রয়েছে। সেই 3টা সংখ্যার একক স্থানীয় অঙ্ককে যদি গুণ করি, গুণফলটা 1 হবে বলেছে। কিন্তু দেখো, আমি একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক জানি না। যে দুটো জানি সেই দুটোকে গুণ করে কত এসছে? সেই দুটোকে গুণ করে 7 এসছে। তাহলে আমাকে 7-এর সঙ্গে কত গুণ করলে 1 হবে আমাদেরকে বের করতে হবে। কেন? না, দুটো গুণ করে 7 এসছে। প্রশ্নে বলে দিয়েছে 3টেকে গুণ করলে 1 হবে। তাহলে ওই 7-এর সঙ্গে কত গুণ করলে 1 আসে আমাদের ভাবতে হবে। না, আমরা জানি 7-এর সঙ্গে 1 গুণ করলে 7 আসে, হচ্ছে না। 7-এর সঙ্গে 2 গুণ করলে 14, শেষে 4 আসছে, নেব না। 7-এর সঙ্গে দেখো 3 গুণ করলে 21 আসে, যার শেষে কিনা 1 আসে। তাহলে 7-এর সঙ্গে কত গুণ করলাম? 7-এর সঙ্গে 3 গুণ করলাম। তাহলে স্টার চিহ্নের অঙ্কটা আমাদের কত হয়ে যাবে গো? স্টার চিহ্নের অঙ্কটা 3 হয়ে যাবে। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। একক স্থানীয় অঙ্ক বের করতে বললে শুধু এককের অঙ্কগুলোকে গুণ করবে, সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবে। অপশন বি 3-এর দাগ সঠিক উত্তর। চলো, 7-এর দাগে চলে আসছি। দেখো, খুব ভালো একটা প্রশ্ন দেয়া রয়েছে। 210-এর মৌলিক উৎপাদকের সংখ্যা বের করতে বলেছে। আমাদের প্রশ্নে যে কোনো সংখ্যার মোট উৎপাদক সংখ্যা জানতে চাইতে পারে, মৌলিক উৎপাদকের সংখ্যা জানতে চাইতে পারে। যাই জানতে চাক না কেন, কিভাবে করবে? ধরো আমি বললাম, আমাকে 10 দিয়ে বললো যে এর মৌলিক উৎপাদক গুলো বের করো। আমরা 10-এর উৎপাদক গুলো জানি, 1, 2, 5 আর 10। তাহলে এর মধ্যে মৌলিক কে কে?
2 মৌলিক আর 5 মৌলিক, তাহলে খুব সহজে পেয়ে গেলাম। কটা পেলাম? দুটো। কারণ 10 একটা ছোট সংখ্যা, তাই বের করতে সহজ হয়েছে। কিন্তু 210 এটা তো একটা বড় সংখ্যা, এর থেকেও বড় সংখ্যা পরীক্ষায় দিতে পারে, সেক্ষেত্রে উৎপাদক বের করা একটু কঠিন হয়ে যাবে। তাহলে করব কিভাবে, দেখো শিখে নাও। যে কোনো সংখ্যার কতগুলো উৎপাদক আছে বের করতে বললে কি করবে, সেটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে। ঠিক আছে, চলো আমি প্রথমে 2 দিচ্ছি। 2 একে 2, 10 হয়ে গেল, 2 5 10। এরপরে 3 দাও, 3 3 9, 1 নামলো 15, 3 5 15। এবারে 5 দাও, 5 7 35। তাহলে 210 কে আমি যদি মৌলিক উৎপাদকে ভেঙে ফেলি, বিশ্লেষণ করি, কি কি পাবো? 2 3 5 আর 7 পাবো। তাহলে কতগুলো মৌলিক উৎপাদক এসছে দেখো, একটা, দুটো, তিনটা, চারটা, অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 210-এর তাহলে কতগুলো মৌলিক উৎপাদক পেলাম? চারটা মৌলিক উৎপাদক পেলাম। এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার যদি 2 দুটো তিনটে করে আসে, 4 5 যদি দুটো তিনটে করে আসে, সেক্ষেত্রে কি করব? দেখো, কোন উৎপাদকটা কতবার করে এসছে সেটা দেখা লাগবে না, শুধু কি কি উৎপাদক এসছে সেটাই দেখবে। ধরো কোনো একটা সংখ্যাকে ভেঙে তোমার এলো, ধরো 3টে 2 এসছে, দুটো 3 এসছে, একটা 5 এসছে, একটা 7 এসছে। তাহলে কোন কোন উৎপাদক কতবার করে আছে দেখা লাগবে না, শুধু দেখবে কি কি আছে। 2 আছে, 3 আছে, 5 আছে আর 7 আছে। তাহলে এর মৌলিক উৎপাদক কতগুলো হয়ে যাবে? মৌলিক উৎপাদক চারটা হয়ে যাবে। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কি কি উৎপাদক আছে দেখবে, কতগুলো করে আছে দেখার দরকার নেই, সেটাই আমাদের মৌলিক উৎপাদক হয়ে যাবে। হয়েছে? চলো, 7-এর দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 4-এর দাগ। আচ্ছা এখানে বলি, যারা আমাদের স্টুডেন্ট, তোমাদের জন্য একটা টাস্ক দিলাম, এই 210-এর কতগুলো উৎপাদক আছে তোমরা আমাকে জানাও। 210-এর কতগুলো উৎপাদক, এটা তো মৌলিক উৎপাদক দিয়েছিলাম, চারটে হলো। তোমরা আমাকে জানাও 210-এর কতগুলো উৎপাদক আছে, তোমরা প্রত্যেকে আমাকে জানাও। হয়েছে, তাহলে 7-এর দাগে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন সি, 4টি। চলো 8-এর দাগে চলে আসো। দেখো একটা ভালো প্রশ্ন বলা রয়েছে, একটি বাঁশের ভগ্নাংশ অধ্যায়ের অঙ্ক। একটি বাঁশের 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে, বাকি 5 মিটার জলের ওপরে আছে। তাহলে তোমাদেরকে একটু ছবি আঁকিয়ে বোঝাই। ধরো এরকম একটা পুকুর আমি ধরে নিলাম, এটা হচ্ছে জল তল। হয়েছে, এর ধরো পুকুরের নিচ যেটা হচ্ছে কাদা রয়েছে, পুকুরের নিচে আমরা জানি কাদা থাকে। ব্যাস, এবারে এর উপরে সুন্দর করে এইরকম হচ্ছে জল রাখা রয়েছে। এখানে একটা কি পোতা রয়েছে, এখানে ধরো একটা বাঁশ পোতা রয়েছে পুকুরে। তাহলে বাঁশ যখন আমরা একটা, ধরো আমি একটু করে বুঝিয়ে দিই। ধরো পুকুরের মধ্যে যখন একটা বাঁশকে দেব, সে এইরকম সুন্দর করে কিছুটা কাদার মধ্যে চলে যাবে। হয়েছে, ধরো এইরকম করে একটা বাঁশ আমি অঙ্কন করে ফেললাম। এবারে দেখো কি কি বলেছে, না ওই বাঁশের 1/2 অংশ কাদায় আছে। তাহলে কাদায় কতটা আছে? কাদায় আছে 1/2 অংশ। জলে কতটা আছে? না জলে আছে আমাদের 1/3 অংশ। বাকি 5 মিটার জলের ওপরে আছে। জলের ওপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের 5 মিটার। দেখো আমাদের সাথে অন্যায় করে দিয়েছে। কি অন্যায় করে দিয়েছে? দেখো জলের মধ্যে যেটা আছে আর কাদায় যেটা আছে সেটাকে অংশে বলে দিয়েছে, সেটাকে ডাক নামে বলছে। আর যেটা জলের উপরে আছে তাকে ভালো নামে বলে দিয়েছে 5 মিটার। তাহলে এটা অন্যায় হয়ে গেল। তাহলে দুটো অংশে দেয়া আছে, আর একটা আমাদের কিসে দেয়া আছে? মিটারে বলা রয়েছে। তাহলে যখনই এই ধরনের অঙ্ক থাকবে, সর্বদা আমাদের প্রথম কাজ হবে প্রত্যেকটাতে অংশে পরিণত করা। অর্থাৎ জলের ওপরে যেটা আছে সেটা 5 মিটার বলা আছে, ওইটা কত অংশ বের করে নেব। যে কাদায় তো 1/2 অংশ আছে, জলে তো 1/3 অংশ আছে, তাহলে জলের ওপরে কত অংশ আছে। কিভাবে করব? তাহলে জলে আর কাদায় মিলে কতটা আছে যোগ করে দাও। 3 আর 2 এর লসাগু 6, 2 3 এ 6, 3 2 এ 6। 3 আর 2 যোগ করলে আমাদের কত হলো? 5/6 অংশ। তাহলে জলের ওপরে কতটা আছে? না আমরা জানি ভগ্নাংশের অঙ্কে সম্পূর্ণ অংশ সমান 1 হয়, আমরা জানি। তাহলে জল কাদায় মিলে যদি 5/6 থাকে, তাহলে বাকিটা জলের ওপরে আছে, 1 থেকে আমরা বাদ দিয়ে দেবো। আমরা জানি ভগ্নাংশের অঙ্কে সম্পূর্ণ অংশ সমান 1 হয়, এটা বিয়োগ করলে কত হয়ে যাবে? 1/6 অংশ। তাহলে জলের ওপরে কতটা অংশ আছে? জলের ওপরে যেটা আছে সেটা হচ্ছে 1/6 অংশ। দেখো আগে যেটা করলাম ওই ভালো নাম ডাক নাম। তাহলে যখন বলছি জলের ওপরে কত অংশ আছে? 1/6 অংশ। জলের ওপরে কত মিটার আছে? 5 মিটার।
তাহলে দুটোই একই, দুটোই তো জলের উপরে, কিন্তু যখন অংশে বলছি তখন বলছি 1/6 অংশ জলের উপরে আছে, যখন মিটার এককে বলছি তখন বলছি 5 মিটার জলের উপরে আছে। তাহলে দুটোই একই, একবার অংশে বলছি একবার মিটারে বলছি, দুটোই একই, তাই মাঝখানে সমান চিহ্ন দিয়ে লিখে দিয়েছি যে 1/6 সমান 5 মিটার। আচ্ছা, 1/6 কথার অর্থ কি? 1/6 কথার অর্থ 6/1 ভাগ। সেই 1 ভাগ সমানই কত বলে দিয়েছে? 5 মিটার বলে দিয়েছে। তাহলে 1 ভাগ সমান যদি 5 মিটার হয়, 1 ভাগ সমান যদি 5 মিটার হয়, আমাদেরকে কি বের করতে বলেছে? দেখো বাঁশটা কত লম্বা, পুরো 6 ভাগ বের করতে বলেছে। তাহলে 1 ভাগ সমান যদি 5 মিটার হয়, 6 ভাগ সমান আমাদের কত হয়ে যাবে? 6×5 = 30 মিটার। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 6/1 ভাগ, 6/1 ভাগ, সেইটার দৈর্ঘ্য কত দেয়া আছে? 5 মিটার দেয়া আছে। সর্বদা মনে রাখবে, কোনো একটা ভগ্নাংশের মান যদি জানা থাকে, একটা ভগ্নাংশ সমান একটা সংখ্যা থাকলে সম্পূর্ণ অংশ বের করতে হলে সর্বদা ভগ্নাংশটাকে উল্টে গুণ করতে হয়। 5-এর সঙ্গে 1/6 কে উল্টে গুণ করবে, উত্তর পেয়ে যাবে 30 মিটার। হয়েছে? তাহলে প্রথমে কি করব? কাদার অংশ দেয়া ছিল 1/5, 1/2 অংশ, জলের অংশ দেয়া আছে 1/3 অংশ। সেখান থেকে আমরা কি করলাম? প্রথমে জলের ওপরে কতটা অংশ আছে বের করে নিলাম, 5/6 অংশ, সরি 1/6 অংশ। সেই 1/6 অংশ সমানই 5 মিটার করলাম। তাহলে 1 অংশ সমান যদি 5 মিটার হয়, তাহলে 6 অংশ সমান কত হয়ে যাবে? 5-কে 6 দিয়ে গুণ করলে 30 মিটার, যেটাই কিনা আমাদের বাঁশের লম্বা বের করতে বলেছে। অপশন ডি তে রয়েছে, অপশন ডি তে রয়েছে 30 মিটার। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে ফেলবো। 9 দাগে দেখো, জ্যামিতি অধ্যায়ের একটা অঙ্ক রয়েছে। কি দেখো, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল দেয়া আছে। আচ্ছা, প্রথমে অঙ্কটা পড়ার আগে যেহেতু আয়তাকার জমি বলেছে, তাহলে একটা ছবি অঙ্কন করে নিই আয়তাকার জমি। এই হচ্ছে আমাদের আয়তাকার জমি। চলো, তার ক্ষেত্রফল দেয়া আছে 616 বর্গমিটার, ভালো কথা। এবং তার কি দেয়া আছে? এবং তার প্রস্থ দেয়া আছে 22 মিটার। আমাদেরকে কি বলেছে? জমিটির চারধারে বেড়া দিতে প্রতি বর্গমিটারে 7 টাকা 50 পয়সা হিসেবে কত খরচ হবে? একদম সহজ একটা অঙ্ক রয়েছে। দেখো, জমির চারধারে বেড়া দেবে, তাহলে বেড়া যখন দেবে আমরা শুধু ধারগুলোতে বেড়া দিই, বেড়া তো আর আমরা এরকম ভেতরে ভেতরে দিই না। বেড়া দিই যখন প্রাচীর দিই, তখন আমরা সর্বদা কি হয়? এই ধারগুলো দিয়ে দিই। মনে রাখবে, যে কোনো জ্যামিতিক ক্ষেত্রের যখন ধারগুলোকে নেওয়া হয়, তখন আমাদের কি লাগে? পরিসীমাটা কাজে লাগে। যখন আমরা ভেতরটা নিই তখন আমাদের ক্ষেত্রফল কাজে লাগে। যখন আমরা ধারটাকে নেব, অর্থাৎ প্রাচীর দেব, বেড়া দেব বা দৌড়াবো, যখন আমরা ধার বরাবর দৌড়াই, তখন আমাদের কি লাগবে? পরিসীমা লাগবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে জমিটার চারধারে বেড়া দেবে, কতটা পরিমাণ বেড়া লাগবে সেটা বের করে নিতে হবে। কি করে পাবো? না, এর পরিসীমা বের করলেই পেয়ে যাব আমরা পরিসীমা। এই যে এখান থেকে শুরু করে এই যাব, এইখানে বেড়া দেব, উপর দিকে আবার নিচের দিকে, এইখানে এলে আমাদের পরিসীমা হলো বেড়া দেব। চলো, তাহলে পরিসীমার আমাদের সূত্র কি হয়? বর্গক্ষেত্রের পরিসীমার আমাদের ফর্মুলা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। কিন্তু মুশকিলের বিষয় হচ্ছে প্রস্থটা তো জানি, দৈর্ঘ্যটা তো জানি না। জানি না তো কি হয়েছে? বের করে নেব। তাহলে কিভাবে বের করব? দৈর্ঘ্যটা বের করার ফর্মুলা হচ্ছে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য বেরোয়, ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য বেরোয়। ক্ষেত্রফল আমাদের হচ্ছে 616, 616কে 22 দিয়ে ভাগ দাও তো কত হবে বলো তো? 44, আর 2 16, 28, 28 আমাদের চলে আসবে। দৈর্ঘ্য আমরা সুন্দর করে পেয়ে গেলাম 28 মিটার। ব্যাস, সেখানে বসিয়ে দাও, গল্প শেষ। দৈর্ঘ্য 28, প্রস্থ 22, তাহলে যোগ করলে 28 আর 22 যোগ করলে 50, 50 আর 2 যোগ করলে আমাদের কত হয়ে গেল? 100 মিটার। 2 গুণ করলে, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি ওই জমিটার পরিসীমা এসছে 100 মিটার। পরিসীমা 100 মিটার কথার অর্থ কি? না, ওই জমিটার চারিদিকে বেড়া দিতে আমার 100 মিটার, 100 মিটারে আমাকে বেড়া দিতে হবে। তাই বেড়া দিতে খরচ আছে। কেমন করে খরচ হচ্ছে? না, বলেছে প্রতি মিটার, এই যে বলেছে দেখো, প্রতি মিটারে 7 টাকা 50 পয়সা, 7.5 টাকা করে খরচ হবে। তাহলে এক এক মিটারে যদি 7 টাকা 50 পয়সা খরচ হয়, তাহলে মোট আমাকে কত মিটারে বেড়া দিতে হবে? 100 মিটারে বেড়া দিতে হবে। 1 মিটারে যদি 7 টাকা 50 পয়সা খরচ হয়, তাহলে 100 মিটারে কত খরচ হয়ে যাবে? 100কে 7.50 দিয়ে গুণ করে দেব, 750 টাকা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যেটা কিনা অপশন ডি তে রয়েছে। ভালো করে মনে রাখবে, যখন চারদিকে বেড়া দেব,
প্রাচীর দেব, চারদিকে দৌড়াবো, তখন আমাদের পরিসীমা বের করতে হবে। আর যখন ভেতরটা কাজে লাগবে, ধরো ভেতরে কিছু একটা কাজ করব, হয়েছে চাষ করব, হাল করব, বা যখন মেঝেতে টাইলস বসানোর অঙ্কগুলো যখন আসে, তখন আমাদের কি নির্ণয় করতে হয়? ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। এখানে যেহেতু বেড়া দেবে, তাহলে পরিসীমা বের করলাম, অর্থাৎ 100 মিটারে বেড়াটা দেয়া হবে, খরচ আছে 7.5 টাকা দিয়ে গুণ করে দিলাম, উত্তর আমরা পেয়ে গেলাম 750 টাকা। উত্তর আমরা পেয়ে গেলাম কত? 750 টাকা। অপশনটি সঠিক উত্তর হয়ে গেল। চলো শেষ প্রশ্ন দেখো, 10-এর দাগে। দেখো, এইভাবে প্রত্যেক বৃহস্পতিবার রবিবার করে আমাদের প্র্যাকটিস সেট আসবে। কখনো 10টা, কখনো 15টা, কখনো 20টা, এরকম করে অঙ্কগুলো রাখা থাকবে। খুব ভালো করে জিনিসগুলোকে দেখতে হবে, বুঝতে হবে। চলো, 10-এর দাগের অঙ্ক একদম সহজ একটা অঙ্ক রয়েছে, তবুও রেখেছি। কেন? কারণ এই ধরনের অঙ্কগুলো পরীক্ষাতে আসে। এই এই নয় যে আমাদের তো নবোদয়ের পরীক্ষাতে সব কঠিন কঠিন অঙ্ক আছে, কঠিন কঠিন অঙ্কগুলো করব। আমাদের যেহেতু সহজ অঙ্ক, তাই আমরা সহজের অঙ্কগুলোকেও আমাদের প্র্যাকটিস করতে হবে। 9, 6 এবং 0 এই অঙ্কগুলো দিয়ে বানানো 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। আমরা বড় সংখ্যা ছোট সংখ্যা করতে জানি, বৃহত্তম সংখ্যা কিভাবে করতে হয়? না, বড় থেকে ছোট অঙ্ক সাজালে আমাদের বৃহত্তম আসে। ক্ষুদ্রতম কিভাবে আসে? না, ছোট থেকে বড় সাজালে ক্ষুদ্রতম আসে। একটা কিন্তু রয়েছে। কি কিন্তু রয়েছে? ক্ষুদ্রতম সাজানোর ক্ষেত্রে যদি শূন্য থাকে, সেই শূন্যকে দ্বিতীয় স্থানে লিখতে হয়, শূন্যকে প্রথমে লিখতে নেই। বৃহত্তম লেখার সময় বড় থেকে ছোট সাজানো হয়। এগুলো হচ্ছে ক্লাস 1, 2 থেকে শেখানো হয় এই অঙ্কগুলো এখন। তাহলে বৃহত্তম হচ্ছে 960, ক্ষুদ্রতম আমাদের হয়ে যাবে 609। এদেরকে তাহলে কি করতে বলেছে? দেখো, গুণফল বের করতে বলেছে। এদেরকে তাহলে গুণ দাও। 9×6 = 54। আশা করি অপশন সিটাই উত্তর আসবে। দেখি গুণ করে নি। 9×0=0, 9×6=54, 9×9=81, 000, 6×0=0, 6×6=36, 9×6=54, 0, 4, 6, 8, 6, 14, 8, 5, 5,84,640। হ্যাঁ রয়েছে, অপশন সি তে রয়েছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা গুণ করতে যেটুকু সময় যাবে সেটাই। না হলে তোমরা বৃহত্তম জানো, ক্ষুদ্রতম জানো, বসাবে, উত্তর গুণ করবে, গল্প শেষ। হয়েছে। তাহলে বৃহত্তম সংখ্যাটা আমাদের চলে এলো 960, ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের চলে এলো 609। সঠিক উত্তর আমাদের হয়ে গেল 5,84,640। খুব ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, নোট করে রাখতে হবে এবং প্রতিনিয়ত অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে হবে। কারুর কোথাও কিছু জিজ্ঞাসা থাকলে প্রত্যেকে কমেন্টে জানাবে। হয়েছে। চলো, তাহলে আজকের এই ক্লাসে এই পর্যন্ত। এইভাবে প্রত্যেক বৃহস্পতিবার ও রবিবার ক্লাস আসবে সন্ধ্যা 6:30-তে। ক্লাসগুলো দেখতে হবে। তো দেখা হচ্ছে আগামী ক্লাসে। চলো, ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের মতো করে সবার খেয়াল রেখো। জয় হিন্দ।